আমরা যে ক্রমযৌগিক ওজাই ইংরেজিতে লিখবো আমি ওজাই ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র। ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখাকে ক্রমযৌগিক, আবার ক্রমযৌগিক লিখতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখা বা ওজাইভ। এই ওজাইভ নির্ণয় করার জন্য আমাদের দু রকমের মেথড আছে। এই ক্রমযৌগিক পরিসংখ্যা একটা ক্ষুদ্রতর সূচক, আগের ভিডিওটা যদি কেউ দেখে থাকে বুঝতে পারবে। ক্ষুদ্রতর বাংলা লেখা বলা হয়। এটা বৃহত্তর সূচক নিয়েও করা যায়। কিছু বোঝা গেল? দেখো আমি এটা রাফলি আগে বিষয়টা বোঝাই, তারপরে একটা কোশ্চেন করব। ধরো বোঝাই যে ক্রমযৌগিক পরিসংখ্যার যে লেখচিত্রটা সাপোজ এরকম একটা এলো। আমি ক্ষুদ্রতর সূচকটা দিয়ে দেখাচ্ছি। এই পয়েন্টগুলো তো আমরা নিই, আর এটা থেকে একটা এরকম এলো। এইভাবে আমরা পয়েন্টগুলো পাই। মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আমাদের পরিসংখ্যা আর শ্রেণীর দৈর্ঘ্যগুলো নিয়ে এরকম একটা পয়েন্টগুলো, এটা একটা বড় আকার একটা 1 সেন্টিমিটার, এটা দেখবে গ্রাফ পেপার পাওয়া যায়, এভাবে করা হয়। এবার এই ক্রমযৌগিক পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখবে একটা টোটাল নাম্বার অফ হিসাবটা দেওয়া থাকে। দিয়ে সেই অনুযায়ী ওয়াই অক্ষ বরাবর একটা পয়েন্ট পায়, ওয়াই অক্ষের উপরে একটা পয়েন্ট পায়। সেই পয়েন্ট ধরে মানে এক্স অক্ষের প্যারালাল যদি একটা লাইন টানি, ঠিক আছে, এই কাপটাকে যে পয়েন্টে কাট করবে মানে ছেদ করবে, সেই পয়েন্ট থেকে আমরা এক্স অক্ষের উপরে একটা পারপেন্ডিকুলার নেব। দেখো এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করবে, ঠিক আছে, সাপোজ এক্স অক্ষের উপর কোনো পয়েন্ট, এটা হয়তো আমি বললাম যে 20,0, আর ওয়াই অক্ষের পয়েন্টটা হয়তো ছিল 0,23। তাহলে এই বরাবর এক্স অক্ষের একটা সমান্তরাল লেখা কাপটাকে এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা যে লেখচিত্র যেটা বলা হচ্ছে, যে পয়েন্টে কাট করলো ঠিক ওই পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানা হবে। এই লম্বটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুতে এক্সের যেটা ভ্যালু, ঠিক আছে, এক্সের যে কোঅর্ডিনেট, সেটা কি বলা হবে জানো? কে বলতে পারবে? ওজাইভের সাহায্যে আমরা কি নির্ণয় করি বলো তো? কেন্দ্রীয় যে প্রবণতা আছে, সেই কেন্দ্রীয় প্রবণতার আমরা কোন ভ্যালুটা এখানে বার করি বলতে পারবে? পড়ছো না নাকি? আমি বললাম যে ক্লাস একবারে 5 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত সমস্ত চ্যাপ্টারগুলো পড়তে হবে ডিটেলসে। কেউ বলতে পারছো না এটা? মধ্যমা নির্ণয় করা হয়, মিডিয়ান। ওজাইভের সাহায্যে মিডিয়ান বা মধ্যমা, ঠিক আছে, মধ্যমা বা মিডিয়ান নির্ণয় করা হয়। তাহলে এখানে মধ্যমার ভ্যালু কি হবে? এই ছক অনুযায়ী পয়েন্ট বিষয়টা বললাম। এবার এটা হলো ক্ষুদ্রতর সূচক অনুযায়ী পরিসংখ্যা লেখচিত্র। এবার আরেকটা হয় বৃহত্তর সূচক। বৃহত্তর সূচকটাও দেখা যাবে এইভাবে যদি আমরা নিই,
গ্রাফ এরকম এলো, এরকম গেল, এরকম এলো, এরকম এই পয়েন্ট দিয়ে পাস করবে দেখবে, ঠিক আছে। তারপর হয়তো এরকম এরকম এইভাবে এসে আলটিমেট জিরো হয়ে যাবে। তাহলে যখন দুটো আমাদের লেখচিত্রই থাকবে, একটা ক্ষুদ্রতর সূচক এইটা একটা, আর এটা হচ্ছে বৃহত্তর সূচক, এই পয়েন্টগুলোকে নিয়ে আমাদের কার্ভটা তৈরি হয়, ঠিক আছে। দিয়ে এই দুটো কার্ভ যে পয়েন্টে ছেদ করে, ঠিক সেই পয়েন্ট বরাবর যদি আমরা এক্স অক্ষের উপর লম্বটা নিই, মানে একটা কোশ্চেনই আমরা দুটো, মানে একটা ক্ষুদ্রতর সূচক একটা বৃহত্তর সূচক দুরকমভাবে কার্ভটাকে লেখচিত্র রেখে যে পয়েন্টে কার্ভ দুটোকে যে পয়েন্টে আমাদের লেখচিত্রটা ছেদ করবে, ঠিক সেই পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর লম্ব নিতে হবে, ঠিক আছে। যে এক্স অক্ষের উপর লম্বের উপর এই যে ভুজ, ঠিক আছে, ভুজের যে মানটা সেটা কি বলা হয় মধ্যমা। ভুজের মানটাই হচ্ছে, ভুজ মানই তো এক্স, মানে ভুজের মানটাই হলো বা ভুজটাই হলো আমাদের মধ্যমা। বুঝা গেল? সারা শব্দ দাও, হ্যাঁ স্যার। আওয়াজ পাচ্ছি না কিছু। এটা কিন্তু এখান থেকে কোশ্চেন ধরতে পারে, তাহলে একটা কোশ্চেন করায় নাকি? 5 to, যারা 9-10-এর জন্য বলছি, 5 to 10 কিন্তু সমস্ত চ্যাপ্টার ডিটেলস পড়তে হবে। পরীক্ষা কিন্তু সবাই ভাবছে শেষ, পরীক্ষা এখনো 20 মার্কস বাকি আছে, মাথায় রেখে কাজ করবে। পড়াশোনা কেউ করছে না বাড়িতে, এটুকু ছিল, দু একজন ছাড়া। তাই ওবিসি কেউ কেউ টিউশনে এইসব নিয়ে কেউ বেড়াতে গেছে, এইসব নিয়ে সব পড়ে আছে। একটা বড় হয়ে গেল, এইদিকে আমি এইদিকে লিখি। বলছে যে আমরা কিছু বন্ধুরা ঠিক করেছি যে পরীক্ষাগারের কিছু পাতার দৈর্ঘ্য মেপে গাছের পাতার দৈর্ঘ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। এবার এই গাছের পাতার দৈর্ঘ্যের পরিসংখ্যক বিভাজনের একটা ছক দেওয়া হচ্ছে, ঠিক আছে। মানে গাছের পাতার তো একটা দৈর্ঘ্য থাকে, সব পাতা কি গাছের সমান হয়? হয় না। কিছু কিছু পাতা দেখবে একই মাপের হয়, আবার কিছু কিছু পাতা দেখবে অন্য একটা মাপের হলো, এইভাবে হয়। মানে এখানে ফার্স্টে যেটা আছে, আচ্ছা আমি এখানে এইগুলো লিখছি, গাছের পাতার দৈর্ঘ্য, এটা বড় হয়ে আছে 1 2 3 4 5 6 7, এইদিকে এটা এইদিকে লেখা উচিত ছিল, আমি এদিকে লিখছি। গাছের পাতার দৈর্ঘ্য, আর এখানে হচ্ছে সংখ্যা, মানে গাছের পাতার সংখ্যা, ডাইরেক্ট পাতার সংখ্যায় লিখছি। বলছি 120 থেকে 130 সেন্টিমিটার এরকম পাতা গাছে আছে 4টি। তারপরে 130 থেকে 140 সেন্টিমিটার, সেন্টিমিটার না মিলিমিটারই ভাবো, এরকম পাতা আছে 6টি। ঠিক একইভাবে 140 থেকে 150 সেন্টিমিটার মিলিমিটার এরকম পাতা আছে 10টি। এটা মিলিমিটারের হিসাবে করবে। এটা 140 থেকে 150, তারপরে 150 থেকে 160, 160 থেকে 170, 170 থেকে 180, 180 থেকে 190। এগুলো আমি বলছি না, লিখে যাচ্ছি 14 6 6 4। মধ্যমা মানে হচ্ছে যে এই ছক থেকে তোমাকে মধ্যমা বার করতে বলেছে, তার মানে গাছের পাতাগুলোর, ঠিক আছে, মানে অ্যাভারেজ দৈর্ঘ্য সেটাই চাইছে। মধ্যমা কত, কীভাবে করতে হয় এগুলো জানো? টিউশনি পড়ায় যারা তারা মোটামুটি জানে, তবু ক্লাসটা আমি দেখার জন্য বলবো। একটা ছক বানাতে হবে, আমি ছকটা পরের পেজে করছি।
একইভাবে লিখবে গাছের আজকে একটা সিক্রেট বলবো, ট্রিক্স থাকবে সবার ইন্টারভিউ সম্বন্ধে। 120 এর কম, দেখো এখানে ছকে 120 থেকে 130 দেওয়া আছে, তাই তো? তাহলে 120 কম আমাকে একটা নিতে হবে। সেরকম পাতা সম্বন্ধে কোনো কিছু বলা নাই, তাহলে সেরকম পাতা কটা আছে? 0। এটা আমাদের গ্রাফের জন্য এটা করে নিতে হবে, গ্রাফটা আঁকতে গেলে লেখচিত্রের জন্য এটা মাস্ট। তারপরে যেভাবে আছে তুমি করবে। তাহলে 120 কম এরকম পাতা, যেহেতু এখানে গ্রাফে এই ছকে আমাদের দেওয়া নেই কোশ্চেনে, তাহলে যেহেতু নেই তাহলে 0 লিখে দেবো ওটা। বেশ। তারপরে 130 কম, তার মানে কোনটা হচ্ছে 130 কম? মানে 100 থেকে 120 থেকে 130 মধ্যে যেটা, তাহলে 130 কম 4। আচ্ছা, এটা হচ্ছে ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যান। এদিকে গ্রাফটা আঁকবো বলে আমি জায়গাটা রেখেছি, ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যান, এই ঘরটা লিখতে হবে। তারপরে এগুলো পরপর আমি লিখে নিই। তারপরে কথা আছে 140 কম, 50 কম, এভাবে লিখতে হবে। তাহলে 140 কম, 150 কম, 160 কম, 170 কম, 180, 190, সব কম কম লিখতে হবে। এবার ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচকের নিয়মটা কি? যে ফার্স্টে তো 0 আছে, তাহলে 0-র সঙ্গে দেখবে 0-র পরের টার্মে 4 আছে, তাহলে 0 + 4 মানে কত হয়েছে? প্রথমটা অ্যাজ ইউজুয়াল বসে যায়, যেরকম থাকবে বসে যাবে। তাহলে 0-র সঙ্গে এইখানে দেখবে 4 আছে, এই 4 যোগ হলে কত হলো? 4 হলো। এবার 4-এর পর এই 4-এর সঙ্গে আবার এটা যোগ হবে, তাহলে কত হবে? 10। ঠিক একইভাবে এই 10 হয়ে গেল, 10 আবার 10, তাহলে কত হচ্ছে? 20। তারপরে 20-র সঙ্গে আবার এটা কত হচ্ছে? 20 + 14, 34, 34 + 6, 40, 40 + 6, 46, তারপরে 46 প্লাস এটা ডবল আছে, তাহলে একই সংখ্যা ডবল হলে এটা ধরার দরকার নেই। 46 আর 4-এ 50, ঠিক আছে? এবার দেখো কটা হচ্ছে এখানে পরিসংখ্যা হিসাবে, 1 2 3 4 5 6 7 8। তার মানে পয়েন্ট কোনগুলোকে আমরা কাউন্ট হিসাবে ধরবো? যে উপরে যে এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা, এই ছকটা আমরা যেটা পেলাম, তাহলে এই 130, 140 এই যেগুলো আছে, তাহলে দেখো 130, 140, 150, 160, 170, 180, 190, এই যে এগুলো কি প্রত্যেকটা শ্রেণীর কি ঊর্ধ্বসীমা? এই ঊর্ধ্বসীমা পয়েন্টগুলোকে আমাদের কি ধরতে হবে, বুঝতে পেরেছ? যখন আমরা ক্ষুদ্রতর সূচক হিসাবে ভ্যালুটা বলো, এখানে n = 50 হবে, n/2 = 25। তাহলে 25টা হচ্ছে কিনা যে ওই 20-র পরে যে রেঞ্জটা হচ্ছে, মানে মনে হয় যেন সিরিজটা করে দেখাবে। গ্রাফটা আগে ড্র করি, তারপর এই জায়গাটা আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্রাফটা না ড্র করে তো এগুলো এখন করা যাবে না, গ্রাফটা আগে তো আমাকে আঁকতে হবে। এটা একটা ছক কাগজ নিয়ে করলে ভালো হয়, বইটা পাতিয়ে দিলে হতো। আমাকে বলতে দাও, সব বলবো আস্তে আস্তে, সময় দাও। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা অরিজিন। এবার আমি কি বললাম যে ঊর্ধ্ব সীমানাগুলো নিতে হবে। এই যে ছকে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা যে ঊর্ধ্ব সীমানা, সেইগুলোকে মোটামুটি এই একটা দেখবে ছক কাগজ হলে ভালো হতো। প্রত্যেকটা এক্স অক্ষ বরাবর 1 সেন্টিমিটার, মানে 1 ঘর এই হিসাবে ধরা হবে, মানে এক্স অক্ষ বরাবর যেটা, ঠিক আছে? এইগুলো এই 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 বরাবর আমাদের নিতে হবে কি উচ্চ সীমা, এক্স অক্ষ বরাবর উচ্চ সীমাগুলোকে নেবো। আর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে এইগুলো, তাহলে এই ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো ঊর্ধ্ব মানে এই বরাবর নেওয়া হবে, ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা নেবো কি ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে? তীর চিহ্ন এইভাবে দেওয়া হয়। এবার দেখো এই ঊর্ধ্বসীমা ভ্যালুগুলো আমি এখানে মোটামুটি একটা আইডিয়া করে নিচ্ছি। তাহলে 100, ধরো এখানে 30, তারপরে 140, 150, 160, 170, 180, এইভাবে 190 ধরো এখানে আছে। জায়গা শর্ট আছে বলে আমি এইভাবে মার্কিং করলাম পয়েন্টগুলোকে, এবং প্রত্যেকটা 1 ইউনিট 100 বরাবর দৈর্ঘ্যগুলোকে ধরা হচ্ছে।
তাহলে ওয়াই অক্ষ বরাবর মানে উলম্ব রেখা বরাবর হচ্ছে এটা। এবার এই জায়গাতে আমাদের এবার পরিসংখ্যাগুলো নিতে হবে। তাহলে 0 পর ধরো এখানে 4, এখানে 4-এর পর হচ্ছে 8 ডবল, তাহলে 8 আর 4 আবার 12। এই বরাবর ওয়াই অক্ষ বরাবর মানে 2 ঘর মানে কি 1 ইউনিট হচ্ছে, ঠিক আছে। 2 ঘর মানে 2 ঘর যে স্কোয়ারগুলো আছে সেটাকে আমরা একক হিসাবে ধরছি। তাহলে দেখো এখানে 8 ঘর গেছে, তবেই 4 হয়েছে, বুঝতে পারলে। এই 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 ঘরটাকে আমি 4 হিসাবে ধরছি। মানে ডবল হলে 8 ঘর মানে 16 পয়েন্ট পর্যন্ত যেতে হবে, 1 2 3 4 করে যাবে। এবার দেখো তাহলে এই 130 পয়েন্টটা আমাদের শুরু হচ্ছে, তাই তো। তাহলে 130-এর জন্য পরিসংখ্যা কত আছে? 4। তাহলে 130 বরাবর 4, তার মানে এরকম জায়গায় একটা দেখো, তারপরে এক্স এর ভ্যালু হচ্ছে 130 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এই বরাবর দিয়ে এরকম একটা পয়েন্ট আমরা পাবো, তাই না। তাহলে আমি এই ডটগুলোকে মুছে দিয়ে একবার ডাইরেক্ট পয়েন্টটা লিখছি, ঠিক এর প্যারালাল যাবো, তাহলে এরকম জায়গায় একটা পয়েন্ট আমরা পাচ্ছি। নেক্সট 140 বরাবর পরিসংখ্যা কত আছে? 10। তাহলে 140 বরাবর 10 মানে সাপোজ এই জায়গাটা করে হবে, ঠিক আছে। এরকম জায়গায় একটা পয়েন্ট আমরা পাচ্ছি। সিমিলারলি 150-এর জন্য 20, এটা 150, 20 মানে 12 আর 4 আবার 16, 18, 16-র পর 20, তারপরে আবার এভাবে বাড়তে বাড়তে যাবে। মানে লাইনটা আমরা সঠিক এখানে আরও একটু লেনগুলো একটু বেশি নিলে ভালো হতো, যাই হোক। তারপরে এইভাবে আবার একটা পয়েন্ট পাবো। তাহলে 140-এর জন্য কত আছে গো? 150-এর জন্য 20 আছে, তাহলে 150 পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে 20 মানে সাপোজ এরকম জায়গায় ধরো। 160-এর জন্য 34, তা একটু বাড়বে। 170, 180, 40, আবার এখানে গিয়ে 46, এরকমভাবে আর একটা পয়েন্ট হয়তো 50 আর একটু উপরে যাবে। মোটামুটি একটা আইডিয়া করে আমি নিলাম। এবার কী করবো দেখো, 120-র কম হলে কি 0, তার মানে 120 পয়েন্টটা কোথায় হবে? একবারে 0 পয়েন্টে, মানে এই বরাবর তো ওয়াইয়ের ভ্যালু, তাহলে এক্স অক্ষের উপরই তো ওয়াইয়ের ভ্যালু 0, তার মানে এখানে কিছুটা অংশ এইভাবে ছেড়ে দেবে। তাহলে এই জায়গাটা করে এখান থেকে 0-তে ঠেকিয়ে যাবে, তাই তো। তাহলে এখানটাতে 0 দিলে মানে 120-তে 0টা হবে। বেশ, এবার সিম্পলভাবে এরকম লাইনগুলো পয়েন্টগুলোকে যোগ করবে, মানে পেন দিয়ে এভাবে ড্র করে যোগটা করবে। এবার আমার লেখচিত্রটা তৈরি হয়ে গেল ক্ষুদ্রতর সূচকের। ওজাই, এটাই হচ্ছে ওজাই কী হিসাবে? ক্ষুদ্রতর সূচক। একটা বৃহত্তর সূচক হয়, একটা ক্ষুদ্র সূচক। এবার তুমি যেটা বলছিলে টোটাল দেখো পরিসংখ্যার যোগফল কত? 50। এবার পরিসংখ্যার যোগফল 50, সেটাকে 2 দিয়ে ভাগ করবো আমরা, ঠিক আছে। তাহলে 2 দিয়ে ভাগ করার পর কী করতে হবে? কত আছে? 25, তাই তো। এবার 25 পয়েন্টটা করে কীরকম জায়গায় হচ্ছে দেখো, 20 পর আছে, 20-র উপরে হবে 25। এবার এই 25 সাপোজ এরকম জায়গায় যদি পয়েন্টটা হয়, সাপোজ এরকম জায়গায়, তাহলে 25 মানে 0 25, তাহলে এই 0 25 বরাবর এক্স অক্ষের একটা সমান্তরাল রেখা ধরো এইটা। এবার এখানে একটা পয়েন্ট আছে, কোনো না কোনো একটা বিন্দু, মানে যেখানে কাট করবে কোনো না কোনো একটা পয়েন্ট আমরা পাবো। এবার সেটা শোনো, এটা এই বিন্দুটা যে এই যে পয়েন্টগুলো পেয়েছি এখানেই হতে হবে তার কোনো ব্যাপার নেই, এটা নিচেতেও হতে পারে, ঠিক আছে। এই পয়েন্টের নিচেতেও হতে পারে, গ্রাফের উপর যে কোনো একটা জায়গায় হলেই হবে। যে পয়েন্টে আমাদের এই গ্রাফটাকে ছেদ করলো, একটু আগে বললাম, ঠিক ওই পয়েন্ট থেকে আমাদের এক্স অক্ষের উপর লম্বটা নিতে হবে। তাহলে এক্স অক্ষের উপর লম্ব নেওয়ার ফলে লম্বটা আমাদের দেখতে হবে এক্স অক্ষকে কোন পয়েন্টে ছেদ করছে। এরকম জায়গায় একটা পয়েন্ট আমরা পাচ্ছি। এবার এই পয়েন্টে ভ্যালুটা আমাদের স্কেলের সাহায্যে বুঝতে হবে যে 130, 40, 50, তাহলে 150 পয়েন্ট সামথিং হবে একটা। তাহলে এই ভ্যালুটা আমি ধরেই নিচ্ছি যে 150.3 আসবে, 6 আসবে। এখানে একটা এম নাম দিলাম এই পয়েন্টটা, তাহলে 150.6, এটা এম নাম দিচ্ছি। আর এখানে 150.6। এবার এটা যদি মাপগুলো মিলিমিটারে থাকে মিলিমিটার হবে। তাহলে এই যে ভ্যালুটা, এটা কি মধ্যমা, ঠিক আছে। দেখো এবার এগুলো বৃহত্তর সূচকটা কি দেখাতে হবে একটা কোশ্চেন করে। এই পয়েন্টের নাম দিলাম পি।
তাহলে এই এম বিন্দুর ভুজ, অতএব এম বিন্দুর ভুজ সমানই কি মধ্যমা। প্রশ্ন আসে যে আমাদের ওজাইবের যে কাপটা এক্স অক্ষের প্যারালাল অক্ষকে এক্স অক্ষের প্যারালাল মানে সমান্তরাল সরলরেখা কাপকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে ওই ভুজের মানকে কি বলে? এই একটা করলেই হবে, বৃহত্তর সূচকটা একটু উল্টো দিক থেকে করতে হয়। আর একটা কোশ্চেনে আমি শুধু প্রাথমিক ইয়েটা দিই, কীভাবে করতে হবে সেটা একটু বলে দিই। প্যাটার্নটা বলে দিই, স্কুলে গিয়ে পড়াতে সুবিধা হবে, আর তো কটা দিনের ব্যাপার নাকি, ঠিক বলছি? এটা কারা কারা ভেবে নিয়েছো যে আমরা চাকরি পাবো? কমেন্ট করে জানাও তো। স্বপ্ন দেখছো? স্বপ্ন আসছে ঘুমের মধ্যে? আসছে না? কিছু বলে না, কিছু বলো। শুনছি, সবাই কমেন্ট করো। আমি তো যে কি খুশি হব তোমরা যদি চাকরি পাও, যদি মানে কি পাবে, যদি কোথাও নদীতেই থাক, যদি আমার যদি এখন থেকে নিজেদের ঘরে ওই পজিশনে না ভাবতে পারো তাহলে কিন্তু হবে না, এতটাই ভাবতে হবে। স্বপ্ন দেখো এখন থেকে 30 থেকে আসলে এই সরকারের প্রতি সবার বিশ্বাসটা হারিয়ে গেছে, সমস্যাটা হয়ে গেছে এই জায়গায়। ভালো কাজও করেছে যদিও, এবার এখন যত স্বচ্ছতায় করুক না কেন কেবল বিশ্বাস করুক, বিশ্বাসটা হারিয়ে দিয়েছে মানুষের মন থেকে। এই আমার প্রতি তোমাদের যদি বিশ্বাসটা উড়ে যায়, আমি হাজার সত্য বলবো আর বিশ্বাস করবে কেউ? করবে না। বা আমি যতই বলি আর বিশ্বাস করবে না। এখানেও মধ্যমা বার করতে হবে। কোশ্চেনে নেওয়া হলো ছকটাকে শুধু একটু সাজিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে ছকটা যেভাবে বানাতে হবে সেটা করে দিই, বাকিটা তো ইজি হয়ে যাবে তারপরের অঙ্কটা। বড় লাগে। আমার অ্যাপে আবার একটা সমস্যা হয়েছে, ক্লাসগুলো যারা আবার 3টে ক্লাস মিস করে দেয় পরপর, তারা আবার জয়েন হতে গিয়ে সমস্যা হয়, মানে কেমন একটা দেখায়, বলছে জয়েন ঠিকঠাক হচ্ছে না, কী ব্যাপার কে জানে। তো আমি একজনকে কোনো দিন পাইনি, একজন পণ্ডিত আছে, তাকে আমি কোনো দিন পাইনি, কিন্তু আমার খুব সুনাম করে। কেন যে সুনাম করে আমার ক্লাস, আমি তাকে একদিনও পাইনি। এটাও ক্ষুদ্রতর সূচকের ক্রমযৌগিক পরিসংখ্যান, ক্রমযৌগিক পরিসংখ্যান। দেখো এখানে ছকটা কীভাবে বানাতে হবে, দেখো এক দুই তিন চার পাঁচ, 0 থেকে 10 শ্রেণীটা আছে, 0 থেকে 10, তাহলে একটা তো জিরো পেতে হবে আমাকে, নাহলে তো গ্রাফটা আঁকা যাবে না। ঠিক আছে, তাহলে 0 থেকে 10-এর জন্য এই জায়গাটায় লিখতে হবে 0-র কম, 0-র কম।
তাহলে জিরোর কম এরকম পরিসংখ্যাও কিছু নেই, এটা 0 থেকে 10 আছে, তারপরটা কি 10-এর কম 7, তাই তো? পরেরটা দেখো এবার কীভাবে চেঞ্জ হবে সেটা। এবার আসছি 20-র কম। ধরো এখানে বলছি 10 থেকে 20 পেজে এরকম ছাত্র সংখ্যা কি 10 জন আছে, তার মানে 20-র কম মানে কি, 20-র কম মানে কত বসাবো এখানে জানো পরিসংখ্যার ঘরে? তাহলে এর সাথে কি যোগ করে দেবো নাকি? যোগই তো করতে হবে, 20-র কম মানে তো 10-এরও কম নাকি? ঠিক বলছি? তাহলে এটা 17 হবে, 10 আর 17। তারপর আছে 30-এর কম, কত হবে গো? 17 আর 23, এই 17 আর 23 40। তারপরে 40-এর কম 90, এই 40 50 90। আর একটা কোশ্চেন আছে একটু ঘোরানো আছে। তারপরে 50-এর কম 2 জন হ্যাঁ বললো, বাকিরা চাকরি পাবে না। 50-এর কম 96 আর 60-এর কম 100। হয়ে গেল। তাহলে এখানে এন এর ভ্যালু কত গো? 100/2, এন এর ভ্যালু 100, n/2 সরি। আচ্ছা আগের কোশ্চেনটা আমি কি করলাম, এটা n/2 হবে 50, ঠিক আছে? তাহলে এই 0 50 বরাবর যেতে হবে, এইখানে যেটা দেখালাম, মানে এটা যদি 40 এইটা যদি 50 হয় তাহলে 50 বরাবর গিয়ে 100কে যেখানে কাট করবে দিয়ে ওটা করলেই হয়ে যাবে। সবগুলোই হচ্ছে মেন। আর একটা দেখিয়ে দিই, আচ্ছা ক্যামেরাটা অন করি, দেখা যাচ্ছে কি দেখবো তো কি রে। আচ্ছা এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কি জিজ্ঞাসা করো, প্রশ্ন থাকলে বলো। এবার এই যে ভ্যালুগুলো বেরোলো আমাদের এই মধ্যমা, এই মধ্যমার মান যেগুলো বেরোচ্ছে এগুলো তোমরা ফর্মুলার সাহায্যে অ্যাপ্লাই করে দেখবে যে মধ্যমা নির্ণয়ের যে ফর্মুলা আছে একই ভ্যালু আছে, ঠিক আছে? সামান্য একটু এটা মানে সামান্য একটু ডিফারেন্স হয়তো হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি দেখবে ওরকমই আসবে। গ্রাফিক্যালি করো আর ম্যাথামেটিক্যালি করো, ফর্মুলার সাহায্যে একই রকম আসবে। এবার চলে যাব সংখ্যাগুরু মান, মানে মোট, তাই তো? আচ্ছা সংখ্যাগুরু মান সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে বলো তো? যেগুলো বেশি থাকে সেইগুলোকে সংখ্যা গুণমান বলা হয় আর কি, যেগুলো বেশি পরিমাণে থাকে, বেশি বার থাকে আর কি। এটা উদাহরণ দিয়ে বোঝাতে পারবে যে এটা সংখ্যাগুরু মান হচ্ছে? হ্যাঁ স্যার, যেরকম রাশি তত্ত্বের যে ধরুন এগুলো হচ্ছে 2 2 4 3 এরকম করে আছে, তাহলে এখানে 2 4 আছে, তাহলে এখানে সংখ্যা গুণমান হবে 2। দেখো আমি লিখে দিচ্ছি সংখ্যাগুরু মান এইভাবে বলো যে রাশি তথ্যমালার বা পর্যবেক্ষণ তথ্যমালা যাই বলি, রাশি তথ্যমালার বা পর্যবেক্ষণ তথ্যমালা প্রাপ্ত রাশি তথ্যমালার প্রাপ্ত মানগুলির মধ্যে যে মানটি সর্বাধিক আচ্ছা এখানে মানটি বা মানগুলো হতে পারে, তাই না?
এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, দেখবে এরকম ঘটনা ঘটছে যে মানটি বা মানগুলি সর্বাধিক বেশিবার উপস্থিত থাকে সেই মানটিকে, সেই মান বা এই মানগুলিকে সংখ্যাগুরু মান বলা হয় বা সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগুরু মান বলে। আচ্ছা দেখো, আমি এখানে একটা ডেটা লিখছি। বলছে তোমাদের স্কুলের ক্লাস সিক্সের, হ্যাঁ, ক্লাস সিক্সের 36 জন ছাত্রছাত্রী, কতজন? 36 জন ছাত্রছাত্রীকে সমান 3টে দলে ভাগ করা হবে। তাহলে এক এক দলে কজন করে হচ্ছে? 12 জন। এইবার 1 নম্বর পয়েন্ট, এই 12 জনকে একটা 10টা সেটে, মানে একটা সেট দেওয়া হলো, কোশ্চেন সেট দেওয়া হলো, ঠিক আছে? কী হলো? একটা কোশ্চেন সেট দেওয়া হলো, 12 জনকে সেম সেট দেওয়া হয়েছে, প্রত্যেককেই একটা করে সেট দেওয়া হয়েছে, তার মধ্যে 10টা কোশ্চেন আছে, 10 কোশ্চেন। এবার এই 12 জন ABCD করে যদি আমি ভাবি, কত হলো? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এ পেরেছে সঠিক 4টে উত্তর দিতে পেরেছে, বি 6টা উত্তর দিয়েছে, সি 5টা উত্তর দিয়েছে, ডি নামের যে আছে সে দিয়েছে 4টে, ই নামের দিয়েছে 2টো, এফ নামের একজন দিয়েছে 3টে, জি নামের একজন দিয়েছে 4টে সঠিক উত্তর দিয়েছে। এইভাবে 5 4 4 2 4 6 5 4 7 2 4 6 5 4 6 5 4, এখানে ভুলে গেলাম, 7 2 3 3 4 2 4, কী হলো? 1 2 4 6 5 4 4 6 5 4 7 2 3 4, 1 2 3 4 5 6 7 2 4 2 4। হ্যাঁ, এইভাবে অ্যান্সারগুলো দিয়েছে, ঠিক আছে? তাহলে এই তথ্য থেকে আমরা কিভাবে বুঝবো যে 4টি, দেখো, সঠিক উত্তর দিয়েছে সেরকম স্টুডেন্ট বেশি আছে, তাই না? এ নামের একজন 4টে উত্তর অ্যান্সার দিয়েছে, দেখো, ডি নামের একজন 4টে সঠিক অ্যান্সার দিয়েছে, তারপরে জে নামের একজন 4টে সঠিক উত্তর দিয়েছে, আবার এইচ নামের একজন 4টে করে সঠিক অ্যান্সার দিয়েছে। তাহলে এটাকে বিভাজন ছক অনুযায়ী কীভাবে সাজাবো, বিষয়টা ক্লিয়ার করে বোঝার চেষ্টা করো। শুধুমাত্র অ্যান্সার তো সবাই জানে যে যেটা বেশিরভাগ টাইম বার রিপিট করবে সেটাই অ্যান্সার হয়। এটাকে বুঝতে গেলে এই ছকটাকে একটু বুঝতে হবে। ধরো এখানে ছাত্রছাত্রীর সঠিক উত্তরের সংখ্যাটা আমি লিখছি, কারেক্ট অ্যান্সার দিয়েছে সেরকম, আর এই ঘরটায় লিখবো ছাত্রছাত্রীর সংখ্যা, এটা স্টুডেন্ট সংখ্যা, আর এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার সংখ্যা। আর মিনিট 10 লাগবে, তাহলে এটা হয়ে যাবে। তাহলে ছকটাকে যদি আমরা ঠিকঠাক সাজিয়ে নিই, তাহলে বলো তো, সঠিক 2টো করে অ্যান্সার সঠিক দিয়েছে এরম কতজন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, শেষেরটা আমার কি যেটা ভুল, 4 6 5 4 4 6 5 4 7 2 3 4 2 4 5 4, ABCDEFGHIJ 10টাই তো আছে, কোথায় একটা 2 মিস হচ্ছে বলো তো? 7-এর পর 2, 3 4, 3 4-এর পর একটা 2 আছে, আরও বাড়বে তো, ABCDEFGHIJ এগুলো 10টাই আছে।
তার মানে দুটো করে সঠিক অ্যান্সার দিয়েছে এরকম ছাত্রছাত্রী কজন আছে? দুজনই আছে। বেশ, তারপরে তিনটে সঠিক অ্যান্সার দিয়েছে এরকম কজন আছে গো? একজনই আছে, জি নামের একজন। তারপরে দেখো চারটে সঠিক অ্যান্সার দিয়েছে কজন আছে? 1 2 3 4 5জন হবে। 4 4 5 4 7 2 3 4 2 4, এটা 4 হবে। 3 4 2 4 5 4, আর এটা আসবে 12টা আছে। কোশ্চেন দেওয়া হয়েছে 10টা, 12জন আছে তো আমার ওই জন্য ভুল হচ্ছে। 5 4 4 5 4, তাহলে 5জন দেখো চারটে করে অ্যান্সার সঠিক দিয়েছে, তাহলে চারটে কারেক্ট অ্যান্সার দিয়েছে এরকম আছে 5জন। তারপরে দেখো পাঁচটা পাঁচটা করে উত্তর সঠিক দিয়েছে কটা? দুজন আছে, এই যে এই একজন এই একজন। তারপরে 6টা অ্যান্সার দিয়েছে এরকম কি একজনই আছে, এই যে বি বলে একজন। 7টা অ্যান্সার দিয়েছে একজন আছে, এই যে ই বলে একজন। ঠিক আছে, এইবার দেখো যে আমাদের মধ্যমার মান, এই সংখ্যাগুরু মান অ্যান্সার কি হলো? হুম, 4 তো। 4-এরই পরিসংখ্যা সব থেকে তো বেশি, 5বার আছে। 4 সংখ্যাটা 5বার আছে, ওইভাবে ভাবতে হবে যে চারটে অ্যান্সার সঠিক হচ্ছে এরকম ক্যান্ডিডেট কজন আছে? 5জন। তাহলে ম্যাক্সিমাম যেটা পরিসংখ্যা হচ্ছে, তাই তো, সঠিক অ্যান্সার করো সেটাই হয়ে যাবে অ্যান্সার। অতএব সংখ্যা গুরু মান কত হলো? 4। এইবার তোমরা যাই আসুক না কেন দেখবে যে এবার আর তোমাদের সমস্যা হবে না। আমি দেখো একটা এক্সাম্পল দিই। তোমাকে দিল 2, কোশ্চেন নাম্বার 2, 2 4 3 5 2 5 8 2 5 9 5 2, এরকম এই 12জনই আছে। 3 4 5 6 7 8 9 10 11 12জনেরই মার্কসটা দেওয়া হয়েছে, যে কতগুলো কারেক্ট অ্যান্সার করেছে। 5 বলছে। তাহলে এইগুলো করার নিয়মটা হচ্ছে, রুলসটা আমি বলছি। তুমি কি করবে, এইরকম হ্যাপাজেটলি থাকলে সাজাতে মানে বুঝতে পারবে না কে কতবার আছে। তুমি কি ছোটো থেকে বড়গুলো পর্ব সাজাবে, তাহলে সব থেকে মিনিমাম কি 2, তাহলে 2 কবার আছে লিখবো। 1 2 3 4, 4বার আছে, 4টে 2 লিখে দেবো। তারপরে কি 3, 3 কবার আছে? একবারই আছে, তাই তো, ঠিক বলছি। তারপরে দেখো 4, 4 আছে? 4 নেই, আছে 4 একবারই আছে। 5 কবার আছে? 1 2 3 4, 4বার আছে 5, তাহলে 5টা 4বার 5 লিখবো। তারপরে কি আছে? 8, 5-এর পর 8, 8 কবার আছে? একবার। 9ও একবার আছে। ঠিক আছে, এবার দেখো সংখ্যাগুরু মান কত। অতএব সংখ্যাগুরু মান সমান 2ও 4বার আছে, 5ও 4বার আছে, তাহলে কী হবে? 2 ও 5। তাহলে কটি হলো সংখ্যাগুরু মান? আমি বলেছিলাম যে সংখ্যাগুরু মান দেখবে, এই ডেফিনেশনে বললাম মানটি বা মানগুলি, ঠিক আছে, বুঝতে পারছো? সংখ্যা গুরু মান এখানে দুটি। আচ্ছা, দুটি সংখ্যাগুরু মান হলে সেই সংখ্যাগুরু মানগুলোকে কী ধরনের বলে বলো? বলো কী ধরনের মান বলে এগুলো? ওটা একটা স্পেশাল নাম আছে। যদি একটাই সংখ্যাগুরু মান পাওয়া যায়, যেমন এটাতে একটাই সংখ্যাগুরু মান পেয়েছি, এগুলোকে বলা হয় ইউনিমোডাল। মোড থেকে মোডাল, একটাই যদি সংখ্যাগুরু মান হয় সেটাকে বলা হয় ইউনিমোডাল। দুটো হলে কী বলবো? বাইমোডাল। তাহলে দুটো মান হলে সেই ধরনের সংখ্যাগুরু মানকে কী বলবো? বাই মোডাল। তিনটে হলে টেট্রামোডাল। তিনটে সংখ্যাগুরু মানও হয়, দেখবে কোশ্চেন নাম্বার 3 এভাবে আছে, দেখো 4 6 4 5 6 7 6 7 5 4 4 5 4 6 4-এর পর 5 4 6 7, এইভাবে কারেক্ট অ্যান্সার করেছে ABCD এইভাবে। তাহলে এটাকেও আমাদের এইভাবে সাজিয়ে নিই সমাধান। তাহলে সব থেকে মিনিমামকে 4, 4 কবার আছে? একবার, দুবার, 3বার। 5 1 2 3, 5 ও 3,
তারপরে ছোটো থেকে বড় সাজিয়ে দেবে। তারপরে 6, 6 কবার আছে 1 বার 2 বার 3 বার, 7 2 বার, এটাও 3 বার, ঠিক আছে? তাহলে 4 5 6 3 বার, 7 3 বার করেই আছে। এটা 3 বারের বেশি হয়ে যাচ্ছে। যা হয় হোক, যেভাবে আছে সেটাই বলবো। তাহলে আমরা যদি সাজিয়ে নিই সবাই 3 বার করে আছে দেখো, তাহলে এই ক্ষেত্রে মানে এরকম কন্ডিশন হলে সংখ্যাগুরু মান বলো। কত হবে? হ্যাঁ, আর সবাইকে যদি আমরা সংখ্যাগুরু মান বলি, যেমন 4 5 6 7, তাহলে সবাই তো আর সংখ্যাগুরু মান হতে পারে না। তার মানে আমাদের লজিক অনুযায়ী কী হলো, প্রত্যেকেই সংখ্যাগুরু মান, কিন্তু সংখ্যা অনুযায়ী হচ্ছে না। দেখো সংখ্যাতে বলা আছে কি, যে মানটি সর্বাধিক থাকবে। তারপরে এরকম তো কোনো মান আমরা পাচ্ছি না যে মানটি সর্বাধিক চাই, মানে সবাই 3 বার করেই আছে, তাই না? প্রত্যেকেই 3 বার, মানে সমান সংখ্যায় আছে। এই সমস্ত মানে এরকম যদি কন্ডিশন হয়ে যায়, তখন আমরা কি বলবো, যে কি বলবো, প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান নেই বল। বুঝতে পারলেন? মানে এখানে যে বিষয়টা দাঁড়ালো, যে 4টে মানই, 4টে মান সংখ্যাগুরু মান হিসাবে আছে। তাহলে 4টে মান যদি সেম থাকে, এটাকে টেট্রা মডেল মানে মডেল বলা হবে। 3টে নয়, 4টে যদি হয়। আর 4টের বেশি যদি হয়ে যায়, তখন আমরা কি বলবো, মাল্টি মডেল। 4টের বেশি যখন আমাদের এরকম চলে আসবে, 4-এর বেশি হলে তখন বলবো মাল্টি মডেল বলবো। ঠিক আছে। এবার এই সংখ্যাগুরু মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা তো পরিসংখ্যাগুলো দেখে বলছি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে যাদের পরিসংখ্যা বেশি, 4-এর পরিসংখ্যা বেশি ছিল, তার মানে 4টা হয়ে গেল আমাদের সংখ্যাগুরু মান। যখন শ্রেণী সিস্টেমে থাকবে, তাকে একটা কোশ্চেন আমি দেখাই। তখন ডাইরেক্ট আমরা দেখে বলতে পারবো না যে এটাই সংখ্যাগুরু মান হবে। এখানে ছকে বলা যে উপস্থিতির সংখ্যা, মানে শ্রেণীর 100 জন, ধরো ক্লাস 10-এরই 100 জন, ছাত্রছাত্রীর কোনো একটা মাসে উপস্থিতির সংখ্যা, কোনো মাসে, যে মাসটা হয়ে গেছে, উপস্থিতির সংখ্যা। তাহলে এখান থেকে আমাদের সংখ্যাগুরু মান বার করতে হবে। ছকটা আমি করি। এখানে আছে ছাত্রছাত্রীর সংখ্যা, এইটা হয়ে গেলে আমি এটা বলে দেবো, তারপরে তোমরা ক্লাস করতেও পারো, নাও পারো। ছয় থেকে 10 জন উপস্থিত ছিল, এরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 8। 6 থেকে 10 দিন এরকম উপস্থিত ছিল, এরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 8 জন। 10 থেকে 14, 28, 14 থেকে 18,
34, 18 থেকে 22, 18, 22 থেকে 26, 12। বাকিগুলো লাগছে না, কেটে দিচ্ছি। তবে এখান থেকে কিভাবে সংখ্যাগুরু মান পাবে, তাহলে এরকম শ্রেণী হিসাবে যখন থাকবে ডাইরেক্ট তুমি বলতে পারবে না যে এখানে দেখো 34টা ম্যাক্সিমাম, সেই জন্য 14 থেকে 18, 14 থেকে 18 কোনটা ধরে এক্সাক্ট বোঝা যাচ্ছে না। এরকম ক্ষেত্রে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেই ফর্মুলার সাহায্যে আমাদের মানগুলো এই মধ্যমাটা বার করতে হবে, সংখ্যাগুরু মানটা বার করতে হবে। ফর্মুলাটা আমি ফার্স্টে লিখি। অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান হচ্ছে এল প্লাস F1 মাইনাস F0। F1টা আছে এখানে আবার 2 লাগিয়ে দেবে, 2F1, মনে রাখার জন্য বললাম। আর 2 পেতে গেলে তাহলে 1 হয়ে গেছে, তাহলে পড়ে থাকতে গেলে 0 আর 2, তাহলে এখানে 2 লিখতে পারো, তারপরে F0 আবার লিখে দাও। ঠিক আছে, এই মাইনাস মাইনাস 1 প্লাস 1 আর এই প্লাস 2 0 হয়ে যাচ্ছে, এরকম ভাববে, তাহলে মনে থাকবে। নির্ণেয় সংখ্যাগুরু মান, আর উপরে F1 দিয়ে শুরু হচ্ছে, F1টাকে আগে রাখবে। এবার তোমাকে এল কি, F1, F2, F0 এগুলো সম্বন্ধে জানতে হবে। এই 4টে রাশি জানলেই এখানে মান বসিয়ে হয়ে যাবে। কোশ্চেনটা করাই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে তো কোশ্চেন তো লেখাই আছে, সব ছকটা বানাতে হবে, সবটাকে বানাতে হবে। কি করতে হবে দেখো, যে ডাইরেক্ট কিন্তু আমরা এখান থেকে সংখ্যাগুরু মান, আমি একটু আগে বললাম, বার করা যাবে না। তাহলে আমাদের এখানে সংখ্যাগুরু শ্রেণীটাকে বার করতে হবে। সংখ্যাগুরু শ্রেণী কি বললাম, সংখ্যাগুরু শ্রেণীটা বার করলে আমরা মোটামুটি ওইখান থেকে সব কিছু পেয়ে যাব। তাহলে এখানে সমাধান, সংখ্যা গুরু মানের শ্রেণীটা কি হবে, বলছে যে শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি, তাহলে সংখ্যাগুরু মানের শ্রেণী, তাহলে সংখ্যা গুরু মানের শ্রেণীটা কীভাবে আমরা চয়েস করব। সংখ্যাগুরু মানের শ্রেণী হবে, দেখো এই শ্রেণীটা, কারণ দেখো এই শ্রেণীটি মানে পরিসংখ্যাটা সব থেকে বেশি 34 আছে, তাই না? এই শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি, দেখো 34, বাকিগুলো কিন্তু সব 34-এর কম, তাহলে এই শ্রেণীটা হয়ে যাবে সংখ্যাগুরু মানের শ্রেণী। তাহলে সংখ্যাগুরু মানের শ্রেণী হচ্ছে 14 থেকে 18। ঠিক আছে, এবার দেখো এই এলটা, এখান থেকে এল আমরা পেয়ে যাবো, ওই শ্রেণীটা পেলেই পেয়ে যাবো। তাহলে এল হচ্ছে এই শ্রেণীর মানে এল হচ্ছে সংখ্যাগুরু মানের যে শ্রেণীটা আছে, সংখ্যাগুরু মানের শ্রেণীর নিম্ন সীমা, এটা নিম্ন সীমা, তাহলে 14। নেক্সট, আচ্ছা এইচটা বার করতে পারছি, এইচটা লেখা হয়েছে, এইচটা লেখা হয়নি এখানে, এইচ হলো ইন্টু এইচ। এইচ হচ্ছে সংখ্যাগুরু মানের শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, তাহলে 14 থেকে 18 মানে 4। আর একটা বিষয় বলি, সংখ্যাগুরু মানের শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য অন্যান্য শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যের সাথে সেম না হতেও পারে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। প্রশ্ন এমসিকিউ ধরনের যদি ধরে এরকম যে সংখ্যাগুরু মানের শ্রেণীটা কি অন্যান্য শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যের সঙ্গে সমান, এটা সমান না হতেও পারে। তারপরে আমরা কি দেখব, F1। আচ্ছা F0 দিয়ে স্টার্ট করি। F0টা কি, F0টা হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত যে শ্রেণীটা আছে, এই যে শ্রেণীটা আছে, ঠিক পূর্ববর্তী যে শ্রেণীটা, তার আগের শ্রেণী কোনটা, এইটা, তার আগের শ্রেণী হচ্ছে এইটা, তাহলে এই শ্রেণীর যেটা পরিসংখ্যা সেটাকে আমরা কি বলবো, F0। বুঝে গেল? তাহলে F0-র মান এটা লিখতে হবে, তাহলে এটা সংখ্যাগুরু মানের শ্রেণীর
আগের শ্রেণীর ঠিক আগের, আগে তো অনেকগুলো শ্রেণী আছে, ঠিক আগে মানে হচ্ছে এইটা, তার বাদিকেরটাই শ্রেণীর পরিসংখ্যা। মান কত হলো 28। সংখ্যাগুলো মান দিয়ে কোশ্চেন এলে কিন্তু খুব ইজিলি করা যাবে। তারপরে দেখো F1টা আবার কি, F1টা হয়ে যাচ্ছে ওই শ্রেণীরই পরিসংখ্যা, মানে সংখ্যাগুলো মানের যেটা পরিসংখ্যা মানে 34, এটা হয়ে গেলো F1। তার মানে এইটা F2 হবে, এটা পরেরটাই হবে। তাহলে F1টা দেখো মিডিলে থাকছে, আর 0 আর 2টা, একটা 0টা হয়ে যাচ্ছে বাঁ দিকে আর 2টা হচ্ছে ডান দিকে, তাহলে F1টা কিন্তু মিডিলে থাকবে। তাহলে F1-এর ভ্যালু সংখ্যাগুলো মানের শ্রেণীর পরিসংখ্যা, এটা কত আছে 34। ও থাকছে লাস্ট F2। F2 হচ্ছে সংখ্যাগুলো মানের ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা। কত এটা 18, এই যে 18ই তাই 18, মানে এই শ্রেণীটা তার পরিসংখ্যা হচ্ছে 18। তাহলে এই মান কটা আবার ফর্মুলাতে বসিয়ে দিই, এই যে ফর্মুলা আছে, তাহলে এর মান হচ্ছে কত 14 প্লাস 14টা লেখা হয়েছে, ঠিক আছে, 14 প্লাস F1 34, তারপরে মাইনাস F0 28 বাই 2 F1, মানে 2 ইন্টু 34 মাইনাস F0 F2 F2 হচ্ছে 18 আর F0 হচ্ছে 28 ইন্টু এইচ হচ্ছে 4, এইচ ক্যালকুলেশন করলে আসবে 15.09। হয়ে গেল, মধ্যমা পেয়ে গেলাম। এই সংখ্যাগুলো মান গ্রাফিক্যালি যদি করি এরকমই আসবে। তা গ্রাফিক্যালি এটা সিলেবাস বহির্ভূত, ক্লাস 10-এর সিলেবাসে গ্রাফিক্যালি নেই, সংখ্যাগুলো মান গ্রাফিক্যালি করার দরকার নেই। আচ্ছা, আর একটা লাস্ট যে ফর্মুলাটা আছে আমাদের, যে সংখ্যাগুরু মান সমান কি লিখতে পারি 3 ইন্টু মধ্যমা, তাই তো, মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। ইংরাজিতে লিখলে কি হবে মোড, 3 ইন্টু মিডিয়ান, 2 ইন্টু মিন। এগুলোকে সাজিয়ে নিলে আবার বিভিন্ন ফর্মে লেখা যায়, ঠিক আছে। যেমন এটাকে সাজালে আমরা কি পাই, যে মিন সমান মিন মাইনাস মোড, তাই তো, মিন মাইনাস মোড ইকুয়াল টু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। এটা একটা ফর্ম আছে, আরও সাজানো যাবে, যে যেরকম খুশি সাজাতে পারে। স্ট্যাটিস্টিক্সের আগের ভিডিওগুলো তোমরা দেখে নেবে, আর এটা দেখে নেবে, তাহলে টোটাল স্ট্যাটিস্টিক্সের উপর যদি কোশ্চেন করে দেখবে হয়ে যাবে, অসুবিধা হবে না। আচ্ছা, একটা কোশ্চেন বলো, যে মধ্যগামিতার যে আমাদের মাপক, মধ্যগামিতার প্রবণতার যে মাপক, সেগুলো কি কি বলো? মধ্যগামিতার পরিমাপের যে মাপকগুলো কি কি? গড়, সংখ্যা, গুণমান আর মধ্যমা, এগুলি। গড়টাকে যৌগিক গড় হিসেবে বলে, বুঝলে, যৌগিক গড়, মধ্যমা আর সংখ্যাগুলো মান। বলছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য ড্যাশ হয়, সমান হবে কি হবে না বলো? সমান হবে, সমান হবে।